যারা সারা জীবন নষ্ট করছে, এইবার সময় আইছে এদেরকে বলার যে শুনো, বহুদিন মজা মারছো, আমরা দিয়ে বইটা বইছো, আর টাইম নাই, এইবার আর আমরা ফাও বইটা পাইমু না কারো জন্য। কথা বলা উচিত নয়, আমি তবু বলি, নির্বাচন গেল, আমার কাছ থেকে কিন্তু ব্যাগ ভর্তি টাকা নিয়ে ঘুরছে, আমি কিন্তু ভাই গ্রহণ করি না। আমি তো ইচ্ছে করে নিতে পারতাম, আপনারা টের পেতেন না। সেই ব্যাগ ভর্তি টাকা কিন্তু আমি রিফিউজ করেছি। কেন? আমি সৃষ্টিকর্তাকে ভয় করি যে আমার মৃত্যু হবে যে কোনো সময়, এবং আমার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। যে পচা মাল 2.5 বছর পড়াইছে, সেই বাপের কত ক্ষমতা আছে আমার ঠেকায় যাবে। জাফরুল্লাহ সাহেব, আপনার লজ্জা হও। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমে আমি শুনবেন শিরোনামের প্রথম অংশেই ব্যারিস্টার সুমন বলেছেন জনগণের উদ্দেশ্যে যে এখন থেকে যারা আপনাদের কাছে আসবে, বলবে এটা দেব ওটা দেব, তাদেরকে কোনো প্রকার আর ছাড় দিবেন না, কেননা ওই দিন শেষ হয়ে গেছে। ভুলভাল বলে আমাদের কাছ থেকে সব কিছু ভোট নিয়ে হারিয়ে যান, সেই দিন শেষ, এখন আপনাদের আদায় করার দিন এসেছেন। এদিকে এক পুলিশ অফিসার ব্যারিস্টার সুমনের সঙ্গে যোগ দিলেন এবং ব্যারিস্টার সুমনের মতো প্রতিবাদী হয়েছেন পুলিশ অফিসার। উনি বলেছেন নির্বাচন চলাকালীন আমার কাছে ব্যাগের ব্যাগ টাকা এসেছে, অথচ আমি টাকা নেই নাই। এদিকে বর্তমানে আমাদের আরেক ফাটাকেষ্ট নিক্সন চৌধুরী বলেছেন যে তোর বাপের কত ক্ষমতা আছে, তোর বাপের ক্ষমতা দেখতে আমি আসছি। দর্শক, আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তিনজন মানুষকে তিনজন ফাটাকেষ্টকে নিয়ে আমি কথা বলতে এসেছি আপনাদের সামনে। বিশেষ করে সেই পুলিশ অফিসারের কথা বলতে আপনাদের কাছে আমাকে হবেই, কেননা বিশেষ করে পুলিশ অফিসার সাধারণত এরা ঘুষ খায়, কিন্তু এমন একজন পুলিশ অফিসার যে প্রকাশ্যে হাজারো জনগণের মাঝখানে বলেছে যে আমি নির্বাচন চলাকালীন আমার কাছে হাজার হাজার টাকা এসেছে, বস্তার বস্তার টাকা এসেছে, আমি টাকা গ্রহণ করি নাই, কেননা আমি এখন টাকা গ্রহণ করলে উপরওয়ালা আমাকে ছাড় দিবে না। তার আগে ব্যারিস্টার সুমনের কিছু কথা আমাদেরকে শুনতে হবে। চলে যায় ব্যারিস্টার সুমনের কাছে আমরা। তারপরে মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায়, কিন্তু মনুষ্যত্ব জন্ম নেয় না। মনুষ্যত্ব জন্ম নেয়তে হয় নিজের সৎকর্মগুলা যখন উৎসর্গ করা হয়, তাকেই বলা হয় মনুষ্যত্ব। আপনারা আজকে এইখানে যারা আসছেন রক্ত দেওয়ার জন্য, মনুষ্যত্ব সাথে করে নিয়ে বাড়ি থেকে আসছেন। আমার দুঃখ হয় যে এইরকম প্রোগ্রামে আমাদের দাওয়াত দেওয়া হয়, কিন্তু বাংলাদেশের যারা রক্ত চোষা, যারা মানুষের রক্ত খেয়ে বেড়ায়, তাদের কি কোনো মহাসম্মেলন হয় না? আমাকে কি দাওয়াত দিতে পারে না এখানে? আমি যদি ওই রকম একটা প্রোগ্রামে যেতে পারতাম, যারা আমাদের রক্ত চুষে খান, তাদেরকে জিজ্ঞেস করতাম যে ভাই আপনারা যারা রক্ত চুষেন আর আপনারা এখানে যারা রক্ত দেয়, তাদের পার্থক্য দুনিয়াতে থাকলেও কবরের মাপ কিন্তু 3.5 হাত মাটিই থাকবে, আপনাদেরও যা ওদেরও তা। আরেকটা জিনিস বলতে চাই মাননীয় স্পিকার, এত সফলতার মধ্যেও আমাদের কিছু সমস্যা আছে মাননীয় স্পিকার। দ্রব্যমূল্যের অবস্থা খুবই খারাপ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের ব্যাংকগুলোর অবস্থা খারাপ মাননীয় স্পিকার। আমরা টাকা পাচার কোনোভাবে রোধ করতে পারতেছি না মাননীয় স্পিকার। আমি আজকের প্রথম দিনে আপনাদেরকে বিরক্ত করতে চাই না, এইসব নিয়ে আমি ভবিষ্যতে কথা বলবো। তবে একটা কথা মাননীয় স্পিকার বলে শেষ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর, আমি সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না, একেবারে সামনেই পড়ছে আমার সিটটা মাননীয় স্পিকার। উনি সব আমারে দেখতে পান, আমরা তো নড়াচড়ার কোনো সুযোগ নাই, সব বিরোধী দল এবং স্বতন্ত্র উনার চোখের সামনে পড়ে গেছে। আমরা সংসদের বাইরেও নড়তে পারবো না, ভিতরেও পারতেছি না। তবে আমি ভয় পাই মাননীয় প্রধানমন্ত্রীর পিছনে যারা বসছেন, তারা তো সকল ক্ষমতার উৎস, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় হয়তো চোখে দেখতে পারেন না। তবে আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যেভাবে দেখবেন, পিছনে যারা আছে এদেরকে যদি একটু চেক করেন, তাহলে আজকে ওরা আমার কাছ থেকে যায় নাই, আমি বের করে দিয়েছি। এই বাইর করে দেওয়া নেতাদের কাছে উনি ভুল নাই। আমি 9 তারিখে আসতেছি, আমি 9 তারিখে আপনাদের নিয়ে পার্টি অফিসে যাব। আমি দেখি শাহাদাত আর ফাইজুরের যে বাপ আছে, যে পচা মাল 2.5 বছর পড়াইছে, সেই বাপের কত ক্ষমতা আছে আমার ঠেকায় যাবে। জাফরুল্লাহ সাহেব, আপনার লজ্জা হওয়া উচিত। দর্শক, ইতিমধ্যে আপনারা নিক্সন এবং ব্যারিস্টার সুমনের কথাগুলো শুনেছেন। ব্যারিস্টার সুমন সংসদে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো কতটুকু যুক্তি আপনাদের মাঝখানে আছে এবং কতটুকু যুক্তি দেখানো যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর সামনে উনি যে কথাগুলো বলেছেন, উনি নিজের জন্যও বলেছেন এবং যারা পুরাতন আছে তাদের জন্যও বলেছেন। এই কথাটা কতটুকু যুক্তি, কতটুকু মায়া এবং কতটুকু মানুষের মানবতা কাজ করে যে এই কথাটা বলতে পারে। সবাই সাহস করে সংসদে কথা বলতে পারেন না। ব্যারিস্টার সুমন পিছনে তাকিয়ে কখনো কথা বলেন না,
সামনের দিকে তাকিয়ে কথা বলেন যে আমি ব্যারিস্টার সুমন বলছি এই কথাটা। মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো দেশের জন্য, জনগণের জন্যই উনি বলেছেন, এছাড়া অন্য কিছু এর মধ্যে নেই। কেননা উনি সবসময় জনগণের পক্ষে কাজ করেন। তার এই সংসদে যে কথাগুলো বলেছে, এই কথাগুলোর মাঝে কতটুকু ভালোবাসা রয়েছে জনগণের প্রতি আপনারা অটোমেটিক বুঝতে পারছেন। এদিকে বর্তমানে নিক্সন চৌধুরী উনি যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যতে উনি বোঝাতে চেয়েছেন যে আমার নেতাকর্মীর উপরে কেউ চাপ সৃষ্টি করলে তাকে আমি ছেড়ে দিব না। অর্থাৎ যাদেরকে দিয়ে আমি আজকে নিক্সন চৌধুরী, তাদের উপর যদি কোনো অন্যায় অত্যাচার করে তাহলে তাকে আমি কখনোই ছেড়ে দেব না, সে যত ক্ষমতাশালী হোক না কেন। এবং প্রত্যেকটা যারা দলের লোক আছেন, যারা কর্মী আছেন, তাদেরকে উনি নির্দেশ দিয়েছেন যে তারা অন্যায় করলে তাদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তবে নিক্সন চৌধুরীর এই কথাটা কি আসলেও যৌক্তিকভাবে আছে যে উনি বিশেষ করে একজন ক্ষমতাসীন এমপি হয়েছেন, কিন্তু জনগণকে যদি এই কথা বলা যায় তাহলে জনগণ কি করতে পারে? এবার চলুন আমরা চলে যাই সেই পুলিশ অফিসারের কাছে, উনি কি বলছে বক্তব্য শুনে আসি। যুব সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যেন আমরা খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় চলে আসি। সূরা মায়েদায় 90 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে মদ এবং জুয়া এবং মূর্তি এবং যারা ভাগ্য গণনা করে এটা শয়তানের কাজ, এটা শয়তানের কাজ। এখান থেকে দূরে থাকার জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। যারা এখান থেকে দূরে থাকবে তারাই হলো সফল কাম। আবার সূরা মায়েদার তার পরের আয়াতে আল্লাহ পাক বলেছেন যে মদ এবং জুয়া পারস্পরিক বিভেদ সৃষ্টি করে, আল্লাহ পাকের স্মরণ থেকে দূরে রাখে, নামাজ থেকে দূরে রাখে। তাহলে কত সুন্দর কথা। তাহলে আমরা মদ এবং জুয়া এই দুটোর মধ্যে কি আর আমাদের থাকার কোনো উপায় আছে? আমরা আজ থেকে আর থাকবো না, ঠিক আছে? এই প্রতিশ্রুতি আমরা দেবো যে আমরা মদ খাবো না, আমরা জুয়া খেলবো না, আর এই ভাগ্য গণনায় বিশ্বাস করব না। এখন আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলামের অর্থ হলো আল্লাহ পাকের বিধান এর কাছে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা, এটার নাম হলো ইসলাম। আল্লাহ পাকের বিধান, কিছু কাজ করতে বলেছে, কিছু কাজ করতে নিষেধ করেছে, এটা হচ্ছে আল্লাহ পাকের বিধিবিধান, যেটা আমাদের পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন। সেই বিধিবিধানের কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করার নাম হলো ইসলাম। এখন যদি কেউ এই বিধিবিধানের কাছে আত্মসমর্পণ না করে তাহলে তার নাম মোহাম্মদ হতে পারে, তার নাম আব্দুল্লাহ হতে পারে, তার নাম আরো অনেক ইসলামী নাম হতে পারে, সে কিন্তু মুসলমান নয়। আমি কি বুঝাতে পেরেছি? আমি বিধিবিধান মানে কি? আল্লাহ নামাজ পড়তে বলেছে, রমজানের রোজা থাকতে বলেছে, যার সামর্থ্য আছে হজ করতে বলেছে, ঈমান আনতে বলেছে। যদি এইগুলো না হয় তাহলে তার নাম যাই হোক না কেন, যত ইসলামী নাম হোক না কেন, সে কিন্তু মুসলিম নয়। তাহলে যে ইসলামের বিধিবিধানের কাছে আত্মসমর্পণ করবে সেই হলো মুসলিম, আর যে আত্মসমর্পণ করবে না সে কিন্তু মুসলিম না। এখন চিন্তা করেন যে আত্মসমর্পণের প্রধান মাধ্যম কি? আত্মসমর্পণের প্রধান মাধ্যম হলো নামাজ বা সলাহ। নামাজ ফার্সি শব্দ, সলাহ হচ্ছে আমাদের অ্যারাবিক শব্দ। যে সলাহ পড়বেন না সে কিন্তু আসলে মুসলমান নয় ওই দৃষ্টিকোণ থেকে। আমি আশা করব যে আপনারা সবাই এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই নামাজ পড়বেন এবং পরিবারের সবাইকে নামাজের জন্য আহ্বান করবেন, এলাকার সমস্ত মানুষকে আহ্বান করবেন। এই যে যুবক ছেলেরা আছে এখন থেকে যদি নামাজি হয়ে যায় তার দ্বারা খারাপ কাজ করা আর সম্ভব হবে না, এটাই আমার উদ্দেশ্য। ভাই আমি তো একটা নির্দিষ্ট সময়ের জন্য এসেছি, আমি চলে যাব। আপনাদের এখানে আসবো এই জন্য আমি সারা রাত ঘুমাই নাই, যে যদি ঘুম থেকে ট্রেন না পাই, যদি আমি 4টার সময় এসে এখানে হাজির না হই, এই টেনশন আমার ঘুম আসে নাই। আমার দর্শক, এমন পুলিশ অফিসার বাংলাদেশে কয়জন আছে এবং কয়জন পাওয়া যাবে? যেই পুলিশ অফিসারের মুখে থাকার কথা ছিল টাকার, ঘুষের, কিন্তু এর উল্টাটা এই পুলিশ অফিসার উনি এই মাদ্রাসার ছাত্রদেরকে বুঝাচ্ছেন যে আমাদের যে ইসলাম ধর্মটা কি এবং আমরা জুয়া এবং বর্তমানের মদ এর মধ্যে পার্থক্য কি, এটা ব্যবহার করলে খাইলে কি হয়, এই জিনিসগুলা কয়জন পুলিশ অফিসারের মাঝখানে আছে যা আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে কমেন্টে অবশ্যই লিখবেন। তাই সবসময় বলা হয়
পুলিশ অফিসাররাও মানুষ, তাদের মধ্যেও মানুষ আছে। সবাই বেনজির আহমেদের মতো না যে উনি হাজার হাজার কোটি টাকা সম্পদ করে মানুষকে গুম করে খুন করে, এমনটা নয়। কেননা মানুষ সবাই একরকম নয়। হাতের আঙ্গুল 5টা যেমন 5 রকম, তেমন 5টা মানুষও 5 রকম। তবে আজকের এই পুলিশ অফিসারের বক্তব্য শুনে এবং কথা শুনে আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই একটু দয়া করে কমেন্টের মাধ্যমে লিখবেন। কেননা এমন পুলিশ অফিসার আমাদের বাংলাদেশে আছে আমার জানা ছিল না। তবে ব্যারিস্টার সুমনের মতো সৎ ব্যক্তি আরেকজন পেয়ে গেলেন আপনারা, এই পুলিশ অফিসার। যদি এই পুলিশ অফিসার ব্যারিস্টার সুমনের মতো হয় এবং সুমনের থানায় এই সিটে আসে, অর্থাৎ এই হবিগঞ্জ 4 আসনে আসে, তাহলে ব্যারিস্টার সুমন আরও কতটা সহজভাবে এলাকা চালাতে পারবে এবং তার পথ চলবে। দর্শক, আমি দোয়া করব এই পুলিশ অফিসারের জন্য, যেন তার ফ্যামিলি নিয়ে সারা জীবন ভালো থাকে। ধন্যবাদ সবাইকে।